আমরা তো বিশেষ কাউকে সুবিধা দেওয়ার জন্য আমরা আগের ওই সুবিধা নিয়েছিল যারা তাদেরকে উচ্ছেদ করি নাই। ফলে দেয়ালে দেয়ালে যে লেখাগুলো ছিল সে দেয়ালের লেখাগুলো কিন্তু এখন আমাদেরকে প্রশ্ন করছে, এবং এই প্রশ্নটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি। যতদিন পর্যন্ত মানুষের মধ্যে প্রশ্ন করার শক্তিটা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা সচেতন থাকবো কিংবা দায়বদ্ধ থাকবো। কি কারণে 24 আলাদা অন্য থেকে, এবং জনগণের যে প্রত্যাশা, জনগণ কি চায়, জনগণ সেটি দেয়ালে দেয়ালে বা গ্রাফিতে আমরা দেখেছি, তার বাস্তবায়ন, তার আঙ্গিকেই ভোট, তাই সব মিলিয়ে আসলে বাস্তবতাটা কি, যে রাজনৈতিক দলগুলোর এখন যে অবস্থান সেটি নিয়ে রোডম্যাপ অনুযায়ী ভোট আয়োজন কতটা চ্যালেঞ্জ সরকারের? দেয়ালের লেখন একটা রাজনৈতিক সংস্কৃতির প্রতিফলন ঘটায়, এবং সেটা দেখে মানুষ বুঝতে পারে। এজন্য শাসক গোষ্ঠী সবসময় দেয়াল লিখনের বিরোধিতা করে। কিন্তু এবার আমাদের ছাত্ররা এবং সাধারণ মানুষ দেয়ালে দেয়ালে তাদের মনের কথাটা লিখেছে। তার মধ্যে কত গুরুত্বপূর্ণ কথা ছিল না, এ দেশটা আমাদের সবার, দেশটা কারো বাপের না। তারপর বলেছে যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবারই এ দেশ। তারপর বলেছে যে নারীকে অপমান করে সে সভ্য নয়। তারপরে বলেছে, লিখেছে কি যে দেশের সম্পদ লুটপাট হতে দেব না। তারপরে আরও এরকম কত কত কথা লেখা ছিল না। আচ্ছা বলুন তো, এক বছরে মানুষ এগুলো দেখে আর দীর্ঘ নিঃশ্বাস ফেলে কেন? গত কয়দিন আগে এই রংপুরে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়ার কারণে পিটিএ মেরে ফেলা হলো। তাহলে এখন যদি বলে আমরা তো বলেছি এই দেশটা আমাদের সবার হবে, হলো না যে? নারীরা লক্ষ লক্ষ মেয়েরা রাস্তায় নেমেছিল। এই মেয়েরা রাস্তায় নেমে কি পরিমাণ সাহস জুগিয়েছিল এবং মেয়েরা রাস্তায় নেমে কীরকম আগলে রেখেছিল ছেলেদেরকে। কারণ এখনও আমাদের দেশে সাধারণভাবে পুলিশে যত নিপীড়নই হোক, সামনে মেয়েরা থাকলে মারতে একটু হাতটা উঠতে চায় না। আমরা 14ই জুলাই 15ই জুলাই দেখেছিলাম যে মেয়েদের উপরে যখন হামলা করলো ছাত্রলীগের ছেলেরা, তখন তার রিয়াকশনটা গোটা দেশে কীরকম হলো। 16 তারিখে আমাদের সাইদ মৃত্যুবরণ করলো, সেটা যেমন একটা সাহসের স্ফুলিঙ্গ ছড়িয়েছিল। 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 14 তারিখে রাত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও মেয়েদের উপর হামলাটাও কিন্তু মানুষের মধ্যে এরকম একটা প্রবল ক্রোধের জন্ম দিয়েছিল। মেয়েরা, সেই মেয়েরা নানা ধরনের, কখনো বডি শেমিং বলি, কখনো পোশাক নিয়ে বলি, কখনো তার চুল দেখা যাচ্ছে কিনা সেটা নিয়ে বলি, কতভাবে রাস্তায় নিপীড়িত হতে হতে আস্তে আস্তে তোমার ঘরে ঢুকে গেল। আচ্ছা, দেয়ালে তো এটা লেখা ছিল। আমি ভিকারুননিসা স্কুলের পাশ দিয়ে যখন আসি তখন দেখি মেয়েরা সুন্দর করে লিখে রেখেছে, তুমি সভ্য হও মানুষ, তুমি সভ্য হও। মানুষের কাছে এই জিনিসটা চেয়েছিল, আমি একটু একটা সভ্য সমাজে একটা মেয়ে। আগে রাস্তায় মানুষ পথ চলতে ভয় পেত কেন? বন্যজন্তু আক্রমণ করবে বলে। আমাদের মেয়েরা, আমাদের নাতি বয়সীরা রাস্তায় চলতে ভয় পায় কার জন্য? বন্যজন্তু আছে? নাই তো। আর বন্যজন্তু লজ্জা পাবে আমাদের এদের আচরণ দেখলে। তো এটা কি অভ্যুত্থানের পরে 1 বছরে আরও না চেতনাটা উন্নত হওয়ার কথা ছিল? হলো না কেন? এই প্রশ্নগুলোর জবাব তাহলে কে দেবে? তারপরে যদি বলি, আমরা তো একটু গণতন্ত্র চেয়েছিলাম, গণতন্ত্রের পথে যাত্রা কতটুকু? অথবা আমরা তো দুর্নীতি, দুঃশাসন এবং দমন পীড়ন এগুলোর বিরুদ্ধে কথা বলেছিলাম। তো দমন পীড়নের যে নতুন একটা রূপ এলো মব সংস্কৃতির নামে, যে কয়েকজন মানুষ মিলে গিয়ে যে কোনো মানুষের 40 বছরের তার সংগ্রাম, ঐতিহ্য, তার অর্জনকে আমি ধূলিসাৎ করে দিতে পারি। যেমন ধরুন ট্যাগ লাগানোর সংস্কৃতিটা তো ভিন্ন নামে ফিরে এলো আবার। ফলে আমরা বলি গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে আকাঙ্ক্ষার একটা সর্বোন্নত রূপ উঠেছিল, মানুষের প্রত্যাশাটা যে এসেছিল, মানুষকে কিন্তু সেই প্রত্যাশাটাকে পূরণ করার জন্য আবার তার চেয়ে একটু উন্নততর সংগ্রাম করতে হবে, সেই সংগ্রামের মধ্যে যেতে হবে। সেক্ষেত্রে যদি একটা নির্বাচনের রোডম্যাপ থাকতো তাহলে দেখতেন প্রত্যেকটা দল তার ইস্যু নিয়ে আসতো, যে আমরা নির্বাচিত হলে এই করব, আমরা এই করব। প্রতিশ্রুতিও কিন্তু কখনো কখনো মানুষকে আটকে রাখে। প্রতিজ্ঞা মানুষ ভাঙে, এটা ঠিক। রবীন্দ্রনাথ একটা কথা বলেছেন, প্রতিজ্ঞা করি তো প্রতিজ্ঞা ভাঙার জন্যই। কিন্তু তারপরে প্রতিজ্ঞা কিন্তু মানুষকে আবার কখনো কখনো এরকম করে, তুমি না প্রতিজ্ঞা করেছিলে, তোমরা না এটা বলেছিলে, তোমরা না এটা করবে বলেছিলে। এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যখন বলেন ছাত্ররা আমাকে নিয়োগকর্তা, তখন বোঝা গেল যে ইয়েটা তার না, মানে ইন্টেনশনটা তার না, তিনি হচ্ছেন অ্যাপয়েন্টেড। আসলে অভ্যুত্থানের মধ্যে দিয়ে তো একটা ইন্টেনশন তৈরি হয়েছিল, এখানে তো অ্যাপয়েন্টমেন্টের কোনো প্রশ্ন ছিল না। 2 নম্বর হলো তিনি বললেন যে আমি তাহলে চলে যাব। আচ্ছা, এই চলে যাওয়া অথবা থেকে যাওয়া, অথবা এই অন্তর্বর্তীকালীন সরকার এসে এমন এমন কিছু কাজ করলেন যে কাজগুলো মানুষের মধ্যে প্রশ্ন তৈরি করলো, আমরা তো বিশেষ কাউকে সুবিধা দেওয়ার জন্য আমরা আগের ওই সুবিধা নিয়েছিল যারা তাদেরকে উচ্ছেদ করি নাই। ফলে দেয়ালে দেয়ালে যে লেখাগুলো ছিল সে দেয়ালের লেখাগুলো কিন্তু এখন আমাদেরকে প্রশ্ন করছে,
এবং এই প্রশ্নটাই হচ্ছে গণতন্ত্রের শক্তি। যতদিন পর্যন্ত মানুষের মধ্যে প্রশ্ন করার শক্তিটা থাকবে ততদিন পর্যন্ত কিন্তু আমরা সচেতন থাকবো কিংবা দায়বদ্ধ থাকবো। যেদিন মানুষের প্রশ্নও করবে না সেই দিন স্বেচ্ছাচারিতারও চূড়ান্ত হবে এবং মানুষও নির্লিপ্ত হয়ে যাবে, বলে এদের কাছে কথা বলে লাভ নাই। এখন মানুষ যদি একবার ভাবতে শুরু করে যে এসব বলে কোনো লাভ নাই, সে মানুষ নির্লিপ্ত, নিশ্চেষ্ট এবং নিরাসক্ত হয়ে গেলে কিন্তু বিপদ। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করতে চাই। এখন এই সরকারকে সমস্ত দিক থেকে সহযোগিতা করেছিলেন যারা, এবং তারা একটা অর্থনৈতিক টাস্ক ফোর্সের রিপোর্টও তৈরি করেছিলেন দেবপ্রিয় ভট্টাচার্যরা, তারা একটা কথা বললেন, এই সরকারের মতো নির্দোষ, নিষ্পাপ এবং নিরপরাধ সরকার বোধহয় আর নাই। আমি তার সঙ্গে আর একটা বলতে চাই, এই সরকারের মতো নির্বিকার সরকার আর কিছু নাই। তাহলে এই এতগুলো নির্বিকারত্ব নিয়ে আমি গণতন্ত্রের পথে যাত্রাটা করবো, এটা একটা চ্যালেঞ্জ নিয়ে আসছিল। তো এই সরকারের সামনে একটা চ্যালেঞ্জ ছিল না, 15 বছরের স্বেচ্ছাচারিতা, সেটার পথে আমি গণতন্ত্রের দিকে যাব। আর ছোট্ট দুটো কথা একটু আমি ভাই সাইদ মুস্তাফিজের কথা বলতে চাই, যে সংবিধানের মধ্য দিয়ে কিন্তু বাকশাল কায়েম হয় নাই। খেয়াল করতে হবে, সংবিধান সংশোধন করে 4th সংশোধনী এনে 1975 সালের 25শে জানুয়ারি বিশেষ একটা সংশোধনী এনে কিন্তু বাকশাল করতে হয়েছে, সংবিধান বাকশাল করে নাই। আর 2 নম্বর হচ্ছে, সংবিধান সংশোধন করেই কিন্তু কালো আইনের যাত্রা শুরু হয়েছিল 2য় সংশোধনীর মধ্য দিয়ে। আগে ছিল যে এই সংবিধানে গণতন্ত্রের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন হতে পারবে না, যে আইন যতটুকু অসামঞ্জস্যপূর্ণ সেই আইন ততটুকুই বাতিল হইয়া যাইবে, সংবিধানের 26 নম্বর অনুচ্ছেদ। এই 26 নম্বর অনুচ্ছেদ আওয়ামী লীগ সংশোধন করে 2য় সংশোধনী করে তখন যেটা আনলো, তাহলে গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলেও আইন করা যাবে। আমাদের কিন্তু ধরতে হবে ওই 2টা জায়গায়, যে 2য় সংশোধনী ফ্ল্যাট গেট ওপেন করে দিয়েছে কালো আইনের, আর 4th সংশোধনী বাকশাল কায়েম করেছিল। ফলে সংবিধানের জন্য স্বেচ্ছাচার হয়নি, বরঞ্চ সংবিধানকে পদদলিত করে স্বেচ্ছাচার কায়েম করা হয়েছে। বাস্তবতার নিরিখে যদি আমরা দেখি যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো, তাদের কিন্তু অবস্থান পরস্পর বিরোধী। নির্বাচন হবে বা নির্বাচন চায়, কিন্তু তার আগে বেশ কয়েকটি দাবি উত্থাপন করে রাখলো। সেখানে আসলে নির্বাচনের পথে এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে কিনা? তা তো বটেই। রাজনৈতিক দল যখন বলছি, তখন কোনো না কোনো শ্রেণীর দল, কোনো না কোনো উদ্দেশ্য পূরণের দল, কোনো না কোনো স্বপ্ন পূরণের হাতিয়ার। ফলে সবার স্বপ্নটা একরকম হবে না। এই জন্য তো বলে যে নির্বাচন দরকার। নির্বাচনটা কেন দরকার? সে তার ম্যান্ডেট জনগণের কাছ থেকে পেতে চাইবে, পেতে চাইলে তার বক্তব্যটা জনগণের কাছে নিয়ে যাবে। আমি খুব ভালো কথা বলছি, কিন্তু মানুষ আমাকে ভোট দেয় না, তো কী করবো? আবার যাবো মানুষের কাছে। একজন হয়তো জানি সে ভুল করছে, তারপর মানুষ তাকে ভোট দিয়েছে, তারপর আমি বলবো যে ঠিক আছে বাবা, তুমি তো ভুল করেও যদি দিয়ে থাকো, দেখো, যাচাই করে দেখো। আমাদের অনেক সময় বলে আপনারা তো ভোট কম পান, এইটা দেখে আমরা হাসি। আমি বলি যে আমরা বলি যে আমরাও হাসি, যে মানুষ আপনাদেরকে ভোট দেয় তাদেরকে যে আপনারা ধাপ্পা দেন, এটা দেখেও আমরা হাসি। ফলে এরকম চলতে থাকবে, রাজনীতিতে এটা চলবে। কিন্তু একটা জিনিস সাহেব খুব ভালো কথা বলেছে, যে প্রত্যেকটা রাজনৈতিক দল তার স্বার্থের বাইরে যেতে পারে না। এটা যেমন ঠিক, তাহলে এনসিপিও তো এখন একটা রাজনৈতিক দল, সেও তার স্বার্থের বাইরে যেতে পারবে না। তাহলে এখন কোন স্বার্থ নিয়ে কে লড়াই করবে, এটা নিয়ে আমাদের একটা পরীক্ষা হওয়া উচিত। এক, আর সবসময় কিন্তু খেয়াল রাখবেন, অভ্যুত্থান কখনো চেনা পথে হয় না। আইয়ুব খানের বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করেছিল কে? লড়াই করেছিল তো আওয়ামী লীগ 6 দফা দিয়ে। কিন্তু অভ্যুত্থানটা হলো তো আসাদের মৃত্যুর মধ্য দিয়ে। আসাদ কোন সংগঠন করতেন? সেদিক থেকে তো ছোট্ট একটা সংগঠন করতেন আসাদ। তারপর মতিউর যখন জীবন দিল, আসাদ 20শে জানুয়ারি 24 জানুয়ারি ক্লাস 10-এ পড়া ছেলে মতিউর গণ অভ্যুত্থান হয়ে গেল এবং লৌহ শাসক আইয়ুব খান বিতাড়িত হয়ে গেল। এরশাদের বিরুদ্ধে তো লড়াই করেছিল রাজনৈতিক দলগুলো, কিন্তু অভ্যুত্থানটা চূড়ান্ত রূপ নিল কার মৃত্যুর মধ্য দিয়ে? ডাক্তার মিলন আসছিলেন শাহবাগ থেকে ইয়ের দিকে, মেডিকেলের দিকে। তো ডাক্তার মিলনের মৃত্যু একটা স্পার্ক ঘটিয়ে দিল। এবারও দেখুন আন্দোলন হচ্ছে, বহু আন্দোলন, কিন্তু ওইদিকে সাইদের মৃত্যু। ফলে অভ্যুত্থান কখনোই চেনা পথে হয় না। এই জন্য আমাদের খেয়াল করতে হবে, অভ্যুত্থানটা হচ্ছে অনেক ধরনের আন্দোলন, নানা ফর্মের আন্দোলন হতে 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 হতে, যেমন পানিতে তাপ দিতে 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 পানি 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 40 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রি সেন্টিগ্রেড হতে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন পানিটা ফুটতে থাকে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার আগে তো তাপমাত্রাটা দিতে হয় তো। অথবা যে হাতুড়ির আঘাতে পাথরটা ভেঙে যায়, তার আগে বুঝতে হবে অনেকগুলো আঘাত ওর উপর পড়েছিল। ফলে কোনো অভ্যুত্থানের আমরা চূড়ান্তটা দেখি, কিন্তু তার আগে প্রস্তুতিটাও দেখতে হবে। ফলে সেই প্রস্তুতিকালীন আকাঙ্ক্ষাগুলো অভ্যুত্থানের মধ্য দিয়ে উত্থাপিত হয়
এবং সেগুলো বাস্তবায়ন করবার জন্য একটা আইনসঙ্গত পথে আবার যেতে হয়। এই জন্য নির্বাচনটাকে আমরা মনে করি নির্বাচনের মধ্য দিয়ে অবশ্যই একটা নির্বাচন মতামতের দেশের জন্য গ্রহণযোগ্যতা গুরুত্বপূর্ণ, পাবে জি। আর কি।